আপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন, কিন্তু নিজেকে কখনো পরাজিত হতে দেবেন না। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের সাঁতরা পাবলিকেশানের রাসায়নিক গণনা চ্যাপ্টারের যে অনুশীলনীমূলক কোশ্চেনগুলো রয়েছে, আমরা গতকাল পার্ট 1 নিয়ে কিছু কোশ্চেনের সলিউশন করেছি। আজকে আমরা পার্ট 2-তে পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে তার সলিউশনগুলো আমরা দেখে নেব। আর যারা নতুন রয়েছে আজকের ক্লাসে, তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসের যে পিডিএফটা, সেটা তোমরা ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে। ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফ আপলোড করা হয়ে থাকে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন যা রয়েছে, কত গ্রাম কার্বন ডাই অক্সাইড চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বন উৎপন্ন হবে? প্রথমত আমাদের প্রশ্নের মধ্যে যে বিক্রিয়াটির কথা বলেছে সেটা আগে করে নেব। যে কার্বন ডাই অক্সাইড মানে CO2 এর সঙ্গে চুন জলের বিক্রিয়া CaOH এর হোল 2 এর সঙ্গে বিক্রিয়া করলে আমরা CaCO3 তার সঙ্গে H2O মানে জল পেয়ে যাব। এখানে এই বিক্রিয়াটির মধ্যে ব্যালেন্স করা রয়েছে, তাই আমরা নতুন করে কিছু ব্যালেন্স করলাম না। তো প্রশ্নের মধ্যে যা বলেছে যে কার্বন ডাই অক্সাইড এবং এই CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনের দুজনকে নিয়ে আমাদের কাজ করার আছে। আমরা দুইজনেরই আণবিক ভরটা নির্ণয় করে নেব। কার্বনের আণবিক ভর হয়ে থাকে 12, অক্সিজেনের হয়ে থাকে 16। দুটি অক্সিজেন রয়েছে, তাই আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে পাচ্ছি 12 + 16 দুগুণে 32, আর এটি যোগ করলে আমরা পেয়ে যাব 44। এদিকে ক্যালসিয়ামের জন্য 40 হয়ে থাকে, প্লাস কার্বনের জন্য 12 প্লাস অক্সিজেনের জন্য 16। 3টি অক্সিজেন রয়েছে, তাই 3 দিয়ে গুণ করলাম, তাহলে 40 + 12 + 16 3 48, আর এটা যোগ করলে আমরা পাচ্ছি 100। এবারে এটিকে আমরা একটু ভাষা দিয়ে লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 মানে CO3 উৎপন্ন করতে 44 গ্রাম CO2 প্রয়োজন। এই ভাষাটি আমরা পরবর্তী একটা নেক্সট পেজে আমরা লিখে নেব যে 100 গ্রাম CaCO3 উৎপন্ন করতে 44 গ্রাম CO2 প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 50 গ্রাম CaCO3 উৎপন্ন করতে কতটা কার্বনের প্রয়োজন? 44/100 ইন্টু 50। 50 একে 50 দুগুণে 100, 2 দিলে 22, তাহলে পাচ্ছি 22 গ্রাম CO2 প্রয়োজন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নের মধ্যে যাব। A ও B পরস্পর বিক্রিয়ায় করে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে। সমীকরণটি বলেছে 2A + B, যেখানে 2C উৎপন্ন হয়।
এ, বি ও সি যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। এ ও বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16। সি এর বাষ্প ঘনত্ব কত? প্রথমত আমরা এই বিক্রিয়াটি একটু দেখে নেব যে 2A প্লাস বি, যেখান থেকে 2C উৎপন্ন হচ্ছে। এবারে বাষ্প ঘনত্ব বলেছে এ এর বাষ্প ঘনত্ব মানে ডি বলে দেওয়া রয়েছে, ডি সমান 32। আমরা এখান থেকে এম পেতে পারি, এম সমান 2D, তাহলে 2 ইন্টু 32 সমান 64। এটা এ এর জন্য নির্ণয় হয়ে গেল। এবার বি এর জন্য আছে, এখানে হচ্ছে ক্যাপিটাল ডি দিয়ে দিই, ক্যাপিটাল ডি। বি এর জন্য বাষ্প ঘনত্ব বলেছে 16, তাহলে এম সমান 2D, 2 ইন্টু 16, 16 দুগুণে 32। এবারে সি এর বাষ্প ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এখন আমাদের বিক্রিয়া যেটি ছিল যে 2A প্লাস বি সমান 2C, এখন আমরা প্রত্যেকের মধ্যে আণবিক ভর বসাচ্ছি। তাহলে 2 ইন্টু এ এর আণবিক ভর বেরিয়েছিল 64, প্লাস বি এর আণবিক ভর বেরিয়েছিল 32 সমান 2C। 64 দুগুণে আমরা 128 পাচ্ছি, বা প্লাস 32 যেমন ছিল 32 হচ্ছে। এখানে 2C রয়েছে, আমরা সির মানটা বের করব, তাই সিকে অপোজিটে রাখলাম এবং 2 গুণ আছে এখানে ভাগ আকারে নিয়ে চলে এলাম। তাহলে 128-এর সঙ্গে 32 যোগ করলে আমরা পাবো 160/2 সমান সি। তাহলে আমরা 2 দিয়ে দিলে 2, 8 16 সমান 80, 80 সমান সি। তাহলে সি এর মান বের হয়ে গেল 80। এটা কি? যে আণবিক ভর। আণবিক ভর। তাহলে সি এর বাষ্প ঘনত্ব ডি সমান m/2 বলতে পারি। m এর মান 80, আচ্ছা 1 মিনিট, 80/2, তাহলে 2 4 8, তাহলে আমরা পেয়ে গেলাম 40। এটি আমাদের চেয়েছিল, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, উচ্চ তাপমাত্রায় এএল দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম এএল প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 প্রয়োজন? এই ম্যাথটিতে প্রথমত যে বিক্রিয়াটি দেওয়া রয়েছে সেই বিক্রিয়াটি আমরা দেখে নেব। 2AL প্লাস Fe2O3, যার সঙ্গে বিক্রিয়া করে আমরা পাচ্ছি 2Fe প্লাস Al2O3। আমরা অলরেডি বিক্রিয়ার সঙ্গে ব্যালেন্সটাও করে দিয়েছি। এখানে আমাদের এই Al এবং Fe এই দুজনকে নিয়ে কাজ, এইটা আমরা একটু দেখে নেব। দুজনের আণবিক ভরটা নির্ণয় করব। 2 ইন্টু অ্যালুমিনিয়ামের 27 দেওয়া আছে, তাই 27 দিয়ে গুণ করলাম, 27 দুগুণে 54। এদিকে Fe বলেছে 2 ইন্টু Fe, এখানে 55.5
3 দেওয়া আছে, সাধারণত 55.85 হয়ে থাকে। আমরা এখানে 55.8 নিয়েই ক্যালকুলেশনটা করব। ওকে, তাহলে এফির মান দেওয়া রয়েছে 55.8টা নিলাম, 8ই হয়ে থাকে, তো এখানে 3 দেওয়া আছে, তো 3টাকে বাদ দিয়ে আমরা 8ই করছি, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে 55.8-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পেয়ে যাব 111.6। তাহলে এখানে আমরা একটু ভাষা দিয়ে লিখতে পারি যে 11.6 গ্রাম এফি উৎপন্ন করতে 54 গ্রাম এএল এর প্রয়োজন। তাহলে ওটাই আমরা এখানে ভাষা দিয়ে লিখে নেব যে 111.6 গ্রাম এফি উৎপন্ন করতে 54 গ্রাম এএল প্রয়োজন। আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 558, তাহলে 558 গ্রাম এফি উৎপন্ন করতে 54/111.6 ইন্টু 558, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 270 গ্রাম এএল প্রয়োজন। এটি আমাদের প্রথমত একটা অ্যান্সার চলে এলো। বলেছে এফি প্রস্তুতিতে কত গ্রাম এএল প্রয়োজন, একটা অ্যান্সার চলে এসেছে। নেক্সট, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, আমরা এখানে 55.8 ধরেছি, এখানে 55.85 ধরলেও কোনো সমস্যা নেই, আর আমাদের যে মানটা এসেছে প্রায় এই মানটাই আসবে। ওকে, আমরা নেক্সট প্রশ্নটি অ্যান্সারটি নির্ণয় করব যে বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। এটা নতুন একটা পেজ নিয়ে নিই। আমাদের যে বিক্রিয়াটি করার পরে লোহা যেটা উৎপন্ন হয়েছে সেটা আমরা একটু দেখে নেব যে উৎপন্ন লোহার ভর সমান, যেটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 558 গ্রাম। এখন এই লোহার মোল সংখ্যা বা মোলার সংখ্যা, আচ্ছা এক মিনিট, লোহার মানে এফির কথা বলছে, এফি এর মোল সংখ্যাকে আমরা এন দ্বারা চিহ্নিত করি। এন সমান W/m, এখানে W 558 আর এম লোহার এম হয়ে থাকে 55.8, আমরা 85ই লিখে দিলাম। আগেরটা আমরা শুধু 8 ধরে করেছিলাম, এখানে আমরা 85ই নিয়ে নিলাম। ওকে, তাহলে এটাই আমরা এখানে পুট করব যে 55.85, তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো যে 9.99 এত মোল। ওকে, এটা হচ্ছে 9.99 মোল। এখন আমরা বলতে পারি যে 2 মোল Fe পাওয়ার জন্য 1 মোল Fe2O3 প্রয়োজন। কেন আমরা বললাম এটা? এই যে প্রশ্নের মধ্যে 2 মোল, এই যে 2 মোল Fe পাওয়ার জন্য এই যে Fe2O3 সামনে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1 মোল Fe2O3 প্রয়োজন। এটাই আমরা ভাষা দিয়ে লিখেছি। আর যেটা আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে যে বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে, মানে ওটাই আমরা এখন নির্ণয় করব।
তাহলে আমাদের বিক্রিয়াতে লাগবে কত? এই যে 9.99 মোল, তাহলে ওটাই আমরা দেখে নেব যে 9.99 মোল Fe পাওয়ার জন্য কতটা লাগবে? 1 × 9.99/2, আর এটি ক্যালকুলেশন করলে আমরা পাবো 4.995, বা আমরা একে একে আমরা 5ও বলতে পারি। ওকে, 5 মোল Fe2O3 প্রয়োজন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার 5 মোল। আমাদের প্রশ্নের মধ্যে দুটো অ্যান্সার চেয়েছিল, দুটো অ্যান্সার নির্ণয় হয়ে গেছে। নেক্সট পরবর্তী কোশ্চেন যাচ্ছি আমরা এখন। চারের দাগের 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সহযোগে উত্তপ্ত করলে 10.2 NH3, 33.3 গ্রাম CaCl2 ও 10.8 গ্রাম H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াতে অংশগ্রহণ করলো? এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STPতে কত লিটার NH3 উৎপন্ন হলো? আমাদের কাছে তিনটে প্রশ্ন। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো, ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন বলেছে এই বিক্রিয়ায় কত মোল NH3 পাওয়া গেল। তৃতীয় প্রশ্ন, STPতে কত লিটার NH3 উৎপন্ন হলো। প্রথমত আমরা বিক্রিয়াটি করে নেব। NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, যার সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করতে বলছে CaOH2, এটা বিক্রিয়া করলে আমরা পাচ্ছি CaCl2 প্লাস 2 NH3 প্লাস 2 H2O। বিক্রিয়ার সঙ্গে ব্যালেন্সটাও করে নিচ্ছি। আমরা প্রথম যে প্রশ্নটি এসেছে সেটা আমরা এখন নির্ণয় করব যে NH4Cl এর মান বলে দিচ্ছে, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড 32.1, তাহলে আমরা এখানে 32.1 দিয়ে দিলাম, প্লাস CaOH2 যেটার মান দেওয়া নেই সেটা আমরা ধরে নিই যে x, আমরা উপরে লিখে দেই, ধরি CaOH2 সমান x গ্রাম, x নিয়েছি। বিক্রিয়াটি করার পরে CaCl2 উৎপন্ন হয়েছে 33.3 প্লাস 2 NH3, তাহলে NH3 উৎপন্ন হয়েছে কত? 10.2, আর H2O উৎপন্ন হয়েছে 10.8। এখান থেকে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে 32.1 প্লাস x, এটা যোগ করলে আমরা পেয়ে যাব 54.3। ওকে, তাহলে x থেকে গেল, অপোজিটে গেলে 54.3 মাইনাস 32.1, যেখান থেকে আমরা পেয়ে যাব 22.2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, মানে x এর মান নির্ণয় হয়ে গেল। আমরা প্রথমটির উত্তর নির্ণয় করে ফেলেছি। নেক্সট পরবর্তী প্রশ্নটি যাব যে কত মোল NH3 প্রয়োজন। সেকেন্ড প্রশ্নতে বলছে এবার উৎপন্ন NH এর ভর, যেই NHটি উৎপন্ন হয়েছে তার ভর, উৎপন্ন NH3 এর ভর
10.2 গ্রাম, এটা আমাদের প্রশ্নের মধ্যেই রয়েছে। এবার ওই NH3 মোল সংখ্যা সমান N সমান আমরা জানি কি W/M। W এর মান বলেছে 10.2, আর এই যে NH3 এর NH3 এর M হয়ে থাকে NH3, N এর জন্য 14, আর H হচ্ছে 1, 3টি H রয়েছে তাই 3, 14 প্লাস 3 করলে পাচ্ছি 17। তাহলে 17 দিয়ে ভাগ দিলাম, এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 6.0 মোল। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। তৃতীয় অ্যান্সার থার্ডের প্রশ্নটি কি বলেছে, যে এসটিপিতে কত লিটার NH3 উৎপন্ন হলো। তাহলে এসটিপিতে আমরা জানি যে এসটিপিতে 1 মোল আয়তন সমান 22.4 লিটার। তাহলে এখানে বলেছে 6.0 মোল, এর আয়তন কত হবে 22.4/1 ইন্টু 0.6, এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 13.44। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা 3টি অ্যান্সার নির্ণয় করে ফেললাম। নেক্সট পরবর্তী কোশ্চেন যাব। 5এর কোশ্চেন বলছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন হবে। প্রশ্নের মধ্যে যে বিক্রিয়াটির কথা বলছে সেই বিক্রিয়াটি প্রথমত করে নিই। ফেরাস সালফেট FeS প্লাস H2S SO4 এর সঙ্গে বিক্রিয়া করলে আমরা H2SO4 পেয়ে যাব, প্লাস তার সঙ্গে H2S নির্গত হবে। এবারে প্রশ্নের মধ্যে যা রয়েছে এই FeS এবং H2S এই দুজনকে নিয়ে কারবার, আর আমরা এই দুইজনের আণবিক ভরটি নির্ণয় করে নেব। Feর প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে 56, প্লাস সালফারের এসের হয়ে থাকে 32, আর এটা যোগ করলে আমরা পাচ্ছি 88। নেক্সট এদিকে H2S, H-এর 1 দুটি রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম, প্লাস এসের 32, তাহলে 2 প্লাস 32 সমান পাচ্ছি 34। তাহলে আমরা এটিকে ভাষা দিয়ে লিখতে পারি যে 34 গ্রাম H2S উৎপন্ন হওয়ার জন্য 88 গ্রাম FeS এর প্রয়োজন। ওটাই আমরা একটু ভাষা দিয়ে এখানে লিখে নেব। 34 গ্রাম H2S উৎপন্ন হওয়ার জন্য 88 গ্রাম FeS প্রয়োজন। তাহলে প্রশ্নের মধ্যে বলেছে 1.7 গ্রাম H2S উৎপন্ন হওয়ার জন্য 88/34 ইন্টু 1.7। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পেয়ে যাব 4.4 গ্রাম FeS এর প্রয়োজন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন যাচ্ছি। এটা 5-এর দাগের কোশ্চেন। আচ্ছা, আমরা 5 করে ফেলেছি, এখন আমরা 6 করব। প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুসারে 2ZnS প্লাস 3O2, যেখানে উৎপন্ন হচ্ছে 2ZnO প্লাস 2SO4,
100 মোল ZnO থেকে কত গ্রাম ZnO এবং কত মোল SO2 উৎপন্ন হবে। তো প্রথমত আমাদের বিক্রিয়ার মধ্যে যেটি তুলে দেওয়া রয়েছে সেটি আমরা করে নেব। 2ZnS প্লাস 3O2, যেখানে বিক্রিয়া করলে 2ZnO প্লাস 2SO2 উৎপন্ন হলো। এবারে আমাদের প্রশ্নের মধ্যে আমরা এই ZnS এবং এদিকে ZnO এই দুজনকে নিয়ে কারবার, তাই আমরা এই ZnS এর মোল সংখ্যাটি নির্ণয় করব, কারণ এখানে আণবিক ভরটা নির্ণয় করছি না, এখানে আণবিক ভরের কোনো প্রয়োজন নেই। আমরা মোল সংখ্যাটিকে বলবো যে Zn এর সামনে যেহেতু 2 রয়েছে তাই এটি হচ্ছে 2 মোল। ওকে, আর এদিকে 2ZnO এর আণবিক ভরটি নির্ণয় করতে হবে। 2Zn জিঙ্কের জন্য হয়ে থাকে 65.4 প্লাস ও এর জন্য হয়ে থাকে 16, তাহলে 2 ইন্টু এটা যোগ করলে পাচ্ছি 81.4, গুণ করলে 1 মানে 162.8। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2 মোল ZnS থেকে 162.8 গ্রাম ZnO উৎপন্ন হয়। আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 100 মোল ZnS থেকে কতটা তৈরি হবে, 162.8 বাই 2 ইন্টু 100, আর এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 8150 গ্রাম ZnO উৎপন্ন হয়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নটি করার জন্য নতুন একটা পেজ নিয়ে নিই। তো এখানে যে বিক্রিয়াটি করে দেওয়া হয়েছিল সেই বিক্রিয়াটিকে আরেকবার তুলে নেই আমরা। 2ZnS প্লাস 3O2, যেখানে বিক্রিয়া করলে আমরা পাচ্ছি 2ZnO প্লাস 2SO2। আমরা এই বিক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে ZnS 2 মোল রয়েছে এবং এখানে 2SO4 এ 2 মোল রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 2 মোল থেকে ZnS থেকে 2 মোল SO2 উৎপন্ন হয়। আর আমাদের প্রশ্নের মধ্যেই বলে দিয়েছে এই যে 100 মোল ZnS থেকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে 100 মোল ZnS থেকে কতটা উৎপন্ন হবে, 2/2 ইন্টু 100, 2 কেটে গেল, 100 থেকে গেল 100 মোল SO2 উৎপন্ন হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দুটো অ্যান্সার কমপ্লিট করে ফেললাম। নেক্সট পরবর্তী কোশ্চেন যাচ্ছি, 7 দাগের কোশ্চেন। কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে। তাহলে এখানে আমাদের বাষ্প ঘনত্ব ডি সমান বলেছে 22। ওকে, আচ্ছা, এটা আমাদের 22.1 হবে। আমাদের প্রশ্নের মধ্যে যেটি রয়েছে 22.1 মানে 22.1 আর কি। তাহলে আমরা এখানে ডি সমান বলতে পারি 22.1। আর বলেছে গ্যাসটির
বা যৌগটির মোল সংখ্যাটি নির্ণয় করতে বলছে, তাহলে এম সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা একটা সমীকরণ জানি, আচ্ছা 1 মিনিট, মোল মানে এটা হচ্ছে মোলার সংখ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা 1 মিনিট, মোল মানে এন জিজ্ঞাসা করছে, আমরা মোলকে এন দ্বারা চিহ্নিত করি, এন সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এবারে আমরা যে সমীকরণটা জানি এম সমান 2d, তো এইখানে 2 ইন্টু ডি এর মানটা বসিয়ে দিলাম 22.1, এটা হচ্ছে ডি, একটু গোল হয়ে গিয়েছে ডি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 44.2। আর আমাদের এন চেয়েছে, মানে মোল, এন সমান W/m, আর ডাব্লুর মান কত আমাদের, আমরা ডাব্লু সমান বলতে পারি 88। এবারে 88 কিভাবে এসেছে সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আমরা ভর ও শক্তির নিত্যতার সূত্র পড়েছিলাম, যে বিক্রিয়া হওয়ার আগে বস্তুর ভর এবং বিক্রিয়া হওয়ার পরে বস্তুর ভর সমান হয়। তাহলে এখানে বিক্রিয়ার আগে বস্তুটির ভর ছিল 200, বিক্রিয়ার পরে বস্তুটির ভর হয়েছে 112, তাহলে কত থেকে গিয়েছে 88, সেখান থেকেই আমরা 88 নিয়েছি। এখানে একটু ডিটেলসে বলে দিই যে কার্বন, যার ভর রয়েছে 200 গ্রাম, একে উত্তপ্ত করলে মানে তাপ দেওয়ার ফলে ধাতব অক্সাইড পরিণত হয়েছে, অক্সাইড হয়েছে 112 প্লাস তার সঙ্গে গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে 200 বিক্রিয়ার আগে যেহেতু 200 ছিল, বিক্রিয়ার পরেও 200 থাকার কথা, তাহলে আমরা যদি গ্যাসটিকে এক্স ধরে নিই, তাহলে আমরা এখান থেকে 200 সমান 112 প্লাস এক্স বলতে পারি। তাহলে 112 প্লাস রয়েছে, অপোজিটে এলে মাইনাস হবে, সমান এক্স, আর 200 থেকে 112 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 88। এটি হচ্ছে এক্সের মান, মানে গ্যাসের ভর। ওকে, আর আচ্ছা এখানে লিখে দিই যে ধরি এক্স সমান গ্যাসের ভর, তাহলে গ্যাসের ভর আমরা 88 দিলাম, আর এম এর মান আগে থেকে আমরা বের করে নিয়েছি 44.2, আর এটি আমরা কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 1.99, বা একে আমরা বলতে পারি 2, আর হচ্ছে মোল, আমরা মোল নির্ণয় করেছি, তাহলে মোল করলাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন যাব। 8 দাগের কোশ্চেন বলছে এক্স নামক একটি গ্যাসের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 700 mm চাপে আয়তন যদি 10 লিটার হয়, তাহলে গ্যাসের ভর কত? প্রশ্নের মধ্যে বলেছে আণবিক ওজন 60। প্রশ্নের মধ্যে আমাদের যেগুলো সংকেতগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে তুলে নেব। টি 27 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, 700 mm চাপ, মানে পি সমান 700 mm। নেক্সট বলছে আয়তন ভি সমান 10 লিটার। তারপর বলেছে গ্যাসের ভর, মানে ডাব্লু সমান জিজ্ঞাসা চিহ্ন, আণবিক ভর এম বলেছে 60। ওকে, আমরা একটা সমীকরণ জানি, আমরা জানি সাধারণত এই কোশ্চেনটি রাসায়নিক গণনার কোশ্চেন নয়, তোমরা গ্যাসের আচরণে এরকমই কোশ্চেন অনেক সলিউশন করেছো, আর আমরাও অনেক ক্লাসগুলো করেছি ওই রকমই কোশ্চেন নিয়ে। সমীকরণটি পিভি সমান এনআরটি, আমরা পিভি সমান এনের পরিবর্তে আমরা ডাব্লু বাই এম করতে পারি, ডাব্লু বাই এম আর টি। তো ডাব্লুর মান চেয়েছে, ডাব্লুটাকে অপোজিটে নিয়ে চলে এলাম, এখন আমরা পেয়ে যাব পিভি ইন্টু এম বাই
আরটি। এখানে দেখো আমাদের প্রশ্নের মধ্যে সব মান দেওয়া রয়েছে। আর এর মান আমরা জানি 0.082। ওকে, আর এখানে একটি কাজ রয়েছে যে এককগুলোকে সেম করা। 27°C রয়েছে, তো 27-এর সঙ্গে আমরা 273 যোগ করে আমরা কেলভিনে নিয়ে গেলাম 300 কেলভিন। আর 700 mm রয়েছে, তো 700 mmকে আমরা 760 দিয়ে ভাগ দিয়ে আমরা একে ATM-এ নিয়ে গেলাম, তো থাকলো 70/76 এত ATM। এবারে আমরা সব মানগুলো পুট করব। পি এর মান রয়েছে 70/76, ভি এর মান রয়েছে 10, এম এর মান রয়েছে 60, নিচে আর এর মান 0.082 ইন্টু টি এর মান 300 কেলভিন। এটা তোমরা ক্যালকুলেশান করে নিও। ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব 22.45। ওকে, এত গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, 9 দাগের কোশ্চেনে আমরা এখন চলে এলাম। 160 গ্রাম মিথাইল অ্যালকোহলের বাষ্পের আয়তন এসটিপিতে যদি 11.2 লিটার হয়, তাহলে মিথাইল অ্যালকোহলের আণবিক ভর ও বাষ্প ঘনত্ব কত? প্রথমত আমরা মিথাইল অ্যালকোহল এর সংকেতটা একটু দেখে নেব, যে CH3OH। এখান থেকে আমরা আণবিক ভর সহজেই নির্ণয় করতে পারবো। আণবিক ভর সমান কার্বনের জন্য 12 হয়ে থাকে, এইচের 1 3টি রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম, প্লাস 16 প্লাস 1। তো এটা ক্যালকুলেশান করলে 12 প্লাস 3 একে 3 প্লাস 16 প্লাস 1, এখান থেকে আমরা যোগ করলে পেয়ে যাব 32। তো আণবিক ভর চেয়েছিল 32 নির্ণয় হয়ে গেল। তারপরে বলেছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি। এর একটা আমরা সূত্র জানি, ডি সমান m/2। তাহলে এম এর মান, এই যে আণবিক ভর নির্ণয় হলো 32 দিয়ে দিলাম, বাই 2 বলেছে, আমরা 2 দিয়ে ভাগ দিলাম, 2 একে 2 6 সমান পেলাম 16। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, 342.50 গ্রাম রেড লেডের ওপর দিয়ে H2 গ্যাস চালনা করলে কত গ্রাম লেড উৎপন্ন হয়? বিক্রিয়ায় এসটিপিতে কত আয়তন H2 গ্যাস প্রয়োজন? এখানে দুটি বিক্রিয়ার কথা বলছে, মানে দুটি অ্যান্সারের কথা বলেছে। আমরা দুটি অ্যান্সার নির্ণয় করব। প্রথমটি ফার্স্ট বলেছে যে কতটা পরিমাণ লেড প্রয়োজন। তার আগে আমরা বিক্রিয়াটি করে নেই। রেড লেডের সংকেত হয়ে থাকে Pb3O4, যার সঙ্গে H2 গ্যাস চালনা করবে। তো এর ফলে আমরা Pb প্লাস H2O পাবো, যেখানে আমরা ব্যালেন্স করলে 3Pb এবং 2H2O, 4H2O এবং এদিকে 4H2, এই হয়ে গেল আমাদের ব্যালেন্স। আমাদের এই Pb3O4 এবং এদিকে Pb এদের আণবিক ভরটি নির্ণয় করতে হবে। Pb এর আণবিক ভর হয়ে থাকে 207, যেহেতু 3টি রয়েছে তাই আমরা 3 দিয়ে গুণ করলাম, প্লাস 16 ইন্টু 4, অক্সিজেনের 16 হয়, আর 4টি রয়েছে তাই 4 দিয়ে গুণ করলাম। এটি আমরা ক্যালকুলেশান করলে 621.57 প্লাস
ষোলোকে 4 দিয়ে গুণ করলে 64, এটি যোগ করলে আমরা পেয়ে যাব 685.757। এদিকে হচ্ছে পিবি 3 পিবির হয়ে থাকে 207, আর 3 দিয়ে গুণ করলাম, 3টি রয়েছে, তাহলে পাচ্ছি 621.57। এটি আমরা একটু ভাষা দিয়ে লিখতে পারি যে 685.57 এত গ্রাম PB3O4 থেকে 621.57 এত গ্রাম পিবি পাই। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 342.50 গ্রাম PB3O4 থেকে আমরা কতটা পিবি পাবো, যে 621.57 বাই 685.57 ইন্টু 342.50। তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 310.5 গ্রাম পিবি পাই। এই হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। নেক্সট দ্বিতীয় অ্যান্সারটি আমরা এখন নির্ণয় করব, যে সেকেন্ডে আমাদের আয়তনের কথা বলেছিল। আমরা ওই বিক্রিয়াটি আরেকবার করে নিই, যে PB3O4 প্লাস 4H2 3PB প্লাস 2 প্লাস 4H2O। তো এখান থেকে আমরা এই PB3O4 এর আণবিক ভর নির্ণয় করেছিলাম 685.57। ওকে, আর এদিকে আমাদের প্রশ্নের মধ্যে বলেছিল যে H2 এখানে H2 রয়েছে, মানে H2-র সামনে 4 রয়েছে, তাহলে আমরা বলবো 4 মোল। আর STP-তে 1 মোল হয়ে থাকে 22.4, মানে লিখে দিই 1 মোলের জন্য হয়ে থাকে 22.4, তাহলে 4 মোলের জন্য হবে 22.4 ইন্টু 4। ওকে, এখানে আমরা করতে পারি যে 685.57 গ্রাম PB3O4 কে বিয়োজিত করতে 22.4 ইন্টু 4 মোল H2 প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে 342.50 গ্রাম PB3O কে বিয়োজিত করতে কতটা প্রয়োজন, 22.4 ইন্টু 4 বাই 685.57 ইন্টু 342.50। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে 44.76, যাকে আমরা 44.80 বলতে পারি, এত মোল H2 প্রয়োজন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমাদের বিষয়ের মধ্যে মোটামুটি যা ছিল সব কিছু কমপ্লিট করে ফেললাম। আমরা সাঁতরা টেক্সট বইয়ের রাসায়নিক গণনার চ্যাপ্টারে যে অনুশীলনীমূলক কোশ্চেনগুলো ছিল সেটা আমরা পার্ট 1 এবং পার্ট 2 করে দুটো কমপ্লিট করে ফেলেছি। আমরা নেক্সট আগামীকাল অন্য কিছু এই সাঁতরা টেক্সট বইয়ের তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটি রয়েছে
আমরা ওই চ্যাপ্টারের অনুশীলনীমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যুক্ত থাকো। আর প্রথমেই ক্লাস শুরুর আগে বলেছি যে পিডিএফটি কোথায় পাওয়া যাবে, তোমরা ওখান থেকে পিডিএফটি নিতে পারো। ওকে, এই বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।